বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই বিষয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ, দশম শ্রেণীর জন্য। তো আমাদের আজকে প্রথম অধ্যায়ের যে প্রথম পরিচ্ছদ ইতিহাস পরিচিতি বা ইতিহাস কি, এই বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা জানি প্রত্যেকটি মানুষ তার আত্ম অনুসন্ধান করে এবং প্রত্যেক জাতিগোষ্ঠী তার জাতিসত্তার গর্ব অনুসন্ধান করে এবং প্রত্যেকেই তার এই জাতিসত্তার যে অতীত এটা জেনে গৌরববোধ করে। আমরা বাঙালি, আমাদেরও এই ধরনের একটা গৌরব আছে, আমাদেরও একটা অহংকার আছে। আমরা জানি যে ইংরেজ শাসন আমলের, অর্থাৎ যে ঔপনিবেশিক শাসন ছিল 200 বছর, তারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। আসলে আমরা যখন 1947 সালে দেশ ভাগ হলো, হয়তো আমরা ভেবেছিলাম যে হয়তো আমরা ওই শোষণ দুঃশাসন থেকে আমরা মুক্ত হতে পেরেছি। তো আমরা কি দেখলাম, যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে গেল, তো আমরা পাকিস্তানের একটি অংশ ছিলাম, সেটা হলো পূর্ব পাকিস্তান, আর আমাদের শাসন করত পশ্চিম পাকিস্তানের শাসকরা। তো সেখানে দেখা গেল যে তারা 23 বছর শাসন কার্য পরিচালনা করেছে। এটা আসলে শাসন আমরা বলতে চাই না। তো শাসন তো ভালো অর্থে বোঝায়, কিন্তু তারা আমাদেরকে দুঃশাসনের মধ্যে রেখেছিল এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে শোষণ করেছিল, যে কারণে আমরাও ওইটাকে দুঃশাসনের, যে ব্রিটিশরা যে ঔপনিবেশিক শাসকরা যে আমাদের শাসন করেছিল সেটা যেমন ছিল দুঃশাসন, শোষণ, ঠিক তেমনিভাবে পাকিস্তানের যে 23 বছরের ইতিহাস, এই 23 বছরে পশ্চিম পাকিস্তানের শাসকরা যেটা করেছে সেটাও ছিল শোষণ এবং সেটাও ছিল দুঃশাসন। তো এর বিরুদ্ধে আমাদের বাঙালি জাতির যারা ছিল, পূর্ব পাকিস্তানের যারা ছিল, একটা বিশেষ কণ্ঠের আহ্বানে আমরা কিন্তু সেইখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছিলাম। তো একজন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের মানুষ সাড়া দিয়ে দীর্ঘ 9 বছর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই দেশটাকে স্বাধীন করেছিল। ফলে বিশ্বের বুকে নতুন একটি দেশের জন্ম হয়েছিল, যার নাম হলো বাংলাদেশ। তো এই যে স্বাধীনতা, এই যে শোষণ দুঃশাসনের বঞ্চনার বিরুদ্ধে সংগ্রাম করে বের হয়ে এসে একটা স্বাধীন অবস্থানে দাঁড়ানো, এটি একটা অহংকারের, গৌরবের। তো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এগুলো আমরা জানতে পারি ইতিহাস থেকে। এগুলো ইতিহাস, এগুলো আমাদের অহংকার, আমাদের গর্ব। তো এগুলো জানার জন্যই আমাদের ইতিহাস পাঠের দরকার, ইতিহাস জানা দরকার, ইতিহাস চর্চা করা দরকার। তো এই যে ইতিহাসের যে বিষয়টি, এই ইতিহাসের বিষয়টা চর্চা করা আমাদের জন্য অপরিহার্য। ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা অপরিহার্য। এখন আমরা আসি যে ইতিহাস কি। আসলে ইতি শব্দ থেকে, এই যে ইতি শব্দ, এই ইতি শব্দ থেকেই ইতিহাসের উৎপত্তি এবং এর অর্থ হলো ঐতিহ্য। এর অর্থ হলো ঐতিহ্য। তাহলে ইতি শব্দ থেকে ইতিহাসের উৎপত্তি, ইতিহাস শব্দের উৎপত্তি, এবং এই শব্দের অর্থ হলো ঐতিহ্য। এখন ঐতিহ্যটা কি? আমরা এমনি মুখে মুখে বলি, আমরা জানি, শুনি ঐতিহ্য ঐতিহ্য। আসলে তাহলে ঐতিহ্যটা কি? ঐতিহ্যটা হলো যে মানুষের অতীতের বা মানব সভ্যতার
অতীতের যে আচরণ, শিক্ষা, তারপরে সাহিত্য, সংস্কৃতি, ভাষা, দৈনন্দিন যে কার্যাবলী করেছে, এই অতীতের ওই বিষয়গুলোই হলো ঐতিহ্য। এবং এই ঐতিহ্যগুলো সংরক্ষিত থাকে পরবর্তী প্রজন্মের জন্য। আর ইতিহাস কী করে? ওই ঐতিহ্যটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয়। তাহলে আমরা জানলাম যে ইতি শব্দ থেকে ইতিহাসের উৎপত্তি, এবং ইতি শব্দের অর্থ হলো ঐতিহ্য। আর এই ইতিহাস শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে এরকম হয়, ইতি যোগ আস। ইতি যোগ আস এর অর্থ হলো এমনই ছিল অথবা এমনই ঘটেছিল। এমন মানে কোন এমন? আমরা বর্তমানে যেই বিষয়গুলোর মধ্যে আছি, আমার যদি এখন শিক্ষা নিয়ে কথা বলি, আমার যদি সংস্কৃতি নিয়ে কথা বলি, তাহলে আমরা বলবো যে এই যে আজকের যে সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি, আমরা যে ঐতিহ্য নিয়ে কথা বলছি, সেটি পূর্বেও এমনই ছিল বা এমনই ঘটেছিল। তো এটার অর্থ হলো এরকম। তো এখন ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। যেমন E.H. কার উনি বলেছেন ইতিহাসের সংজ্ঞা দিতে গিয়ে যে ইতিহাস হলো বর্তমান এবং অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। তাহলে আমরা অতীতটার সাথে বর্তমানের যে অন্তহীন সংলাপ, এটাকে বলছি ইতিহাস। আচ্ছা, ঐতিহাসিক ডক্টর জনসন উনি বলছেন এরকম করে যে ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে। ঘটে যাওয়া ঘটনাকেই ইতিহাস বলে। উনি বলতে চাচ্ছেন বা উনি বলেছেন যে অতীতে যেটা ঘটেছে সেটা হলো ইতিহাস, যেটা ঘটেনি সেটা ইতিহাস না। এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা বলছি যে ঘটে যাওয়া ঘটনাই ইতিহাস, যা ঘটেনি তা ইতিহাস না। কিন্তু আমরা অনেক কিছু শুনি, পরবর্তীতে দেখা যায় যে আমরা যেটা শুনলাম এর মধ্যে কিছু তথ্য বিভ্রাট ছিল, অর্থাৎ তথ্যগুলো সঠিক ছিল না। আমরা পরবর্তীতে আসি। ইতিহাসের জনক বলে যিনি পরিচিত খ্যাত হিরোডটাস, উনি খ্রিস্টপূর্ব ৫ম শতকে ওনার গবেষণা কর্মে একটা শব্দ ব্যবহার করেছিলেন, সেটা হলো হিস্টোরি। এই হিস্টোরি শব্দটা আসছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে। এই হিস্টোরিয়া থেকে হিস্টোরি শব্দের উৎপত্তি, এবং হিস্টোরি শব্দের প্রতিশব্দ, বাংলা প্রতিশব্দ হলো ইতিহাস। তো উনি এই শব্দটা ওনার গবেষণা কর্মের নামকরণে ব্যবহার করেছিলেন। তো এই হিরোডোটাস এই হিস্টোরিয়া শব্দটি ওনার যে গবেষণা কর্মে ব্যবহার করলেন, উনি বলেছেন যে এর অর্থ হলো যে এমনই ছিল বা এমনই ঘটনাটা ঘটেছিল। অর্থাৎ উনি বলছেন যে ইতিহাসের যে বিষয়গুলো, এইটা গবেষণা করা, অর্থাৎ সত্যানুসন্ধান করা, গবেষণা করা, এটাই হলো ইতিহাসের মূল কাজ। তাহলে ওনার গবেষণা কর্মে উনি ব্যবহার করলেন এই শব্দটি, যার অর্থ হলো সত্যানুসন্ধান করা, সত্যের অনুসন্ধান করা এবং সেটাকে লিপিবদ্ধ করা। তাহলে সত্যকে অনুসন্ধান করতে হবে, অনুসন্ধান করে সেটাকে আবার লিপিবদ্ধ করতে হবে। যেমন উনি ওনার এই সাহিত্য ইতিহাস রচনার মধ্যে উনি গ্রিকের এবং পারস্যের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল, যুদ্ধ হয়েছিল, এটার বিভিন্ন বিষয় বিস্তারিত লিপিবদ্ধ করেছিলেন এই কারণেই পরবর্তী প্রজন্ম যেন তার এই সঠিক ইতিহাসটা, তার এই গৌরবের, তার এই অহংকারের অতীতটা যেন জানতে না পারে, ভুলে না যায় এবং ভুল তথ্য যেন তারা না জানে। এই কারণে তিনি
এটি লিপিবদ্ধ করেছিলেন। এই জন্য ওনার মতে ইতিহাস হলো ঘটনার সত্যানুসন্ধান করা, সেটাকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং লিপিবদ্ধ করা। এটা কে বলেছেন? হিরোডোটাস। র্যাপসন বললেন যে অতীতে যা ঘটেছে সেটাই হলো ইতিহাস। তাহলে আমরা দেখছি ঘুরে ফিরে কিন্তু ইতিহাসের যে সংজ্ঞাটা আমরা বলছি, ঘুরে ফিরে একই জায়গায় বলছি। কেউ কেউ এভাবেও বলছেন যে মানব সভ্যতার যে বিবরণ, মানব সভ্যতার যে বিবর্তন, এই বিবর্তনের সাথে যে বিষয়গুলো সম্পর্কিত, এর ধারাবাহিক বর্ণনার নাম হলো ইতিহাস। লক্ষ্য রাখতে হবে, আমরা ইতিহাসের সংজ্ঞা যখন বলছি তখন বলছি মানব সভ্যতার সাথে সম্পৃক্ত। এখানে কিন্তু আমরা অন্য কোনো জাতিকে কিন্তু আমরা এখানে উপস্থাপন করছি না, আমরা বলছি মানব সভ্যতার সাথে সম্পৃক্ত যেই বিষয়গুলো আছে এগুলো হলো ইতিহাসের বিষয়। তো এখন এই যে ইতিহাসের যে সংজ্ঞা বললাম, ইতিহাসের যে বিষয়গুলো আমরা বললাম যে এটা আমাদের গৌরবের, আমাদের অহংকারের, আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের গৌরব। তো এই কারণে ইতিহাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি ইতিহাস না জানি তাহলে আমাদের যে নিজেদের যে একটা জাতিসত্তার যে একটা গৌরব আছে, অহংকার আছে, এটা আমরা ভুলে যাব। পরবর্তী প্রজন্মও এটা আর জানতে পারবে না। এই জন্য ইতিহাসটা মানব জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এইবার আমরা আসি যে ইতিহাস তৈরির জন্য কিছু উপাদান দরকার হয়। অর্থাৎ যেই তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে ঐতিহাসিক সত্যটাকে প্রতিষ্ঠিত করা যায়, যে তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে ইতিহাসের সঠিক বর্ণনা করা যায়, সেটাই হলো ইতিহাসের তৈরির বা ইতিহাস বানানোর বা ইতিহাসের উপাদান। তো এখন মনে হতে পারে যে ইতিহাস তৈরি করবো, এতে আবার উপাদান দরকার হবে কেন? তো আসলে উপাদান ছাড়া কোনো কিছু তৈরি হয় না। এই যে আমার সামনে তোমরা দেখছো একটা বোর্ড আছে, এই যে বোর্ড আছে, এই বোর্ডটার তৈরি করতে এর মধ্যে এর উপরে একটা ফর্মিকা আছে, এর পেছনে কিছু জিনিসপত্র আছে, এটার কাঠের বাকল অথবা পাটকাঠি, এইটার উপরে আবার ফর্মিকা তৈরি দেওয়া হয়েছে। এই ফর্মিকাটা লাগানোর জন্য একটা আঠা তৈরি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। তাহলে আঠা, ফর্মিকা এবং ওই যে পাটকাঠি বা অন্যান্য গাছের গুঁড়া দিয়ে এই বোর্ডটা তৈরি করার পরে এইটার নামকরণ করলাম আমরা বোর্ড। তাহলে এই বোর্ডটা তৈরি করতে কিন্তু আমার এই উপকরণগুলো, বস্তুগুলো দরকার হলো। অর্থাৎ কোনো কিছু তৈরিতে যে বস্তুর ব্যবহার করা হয় ওই বস্তুগুলো ওই জিনিসটারই উপকরণ। যেমন আমরা প্রত্যেকেই বাড়িতে বাস করি, কারো টিনের ঘর, কারো দালান ঘর। তো টিনের ঘর তৈরি করতে গেলে টিন দরকার হয়েছে, বাঁশ দরকার হয়েছে, কাঠ দরকার হয়েছে, তারপরে রশি দরকার হয়েছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হলো ওই ঘরের উপকরণ, ঘর তৈরির উপকরণ। বিল্ডিং তৈরি করতে গেলে কি লাগে? সিমেন্ট লাগে, ইটা লাগে, এরপরে রড লাগে, বালি লাগে। এই বিষয়গুলো আমার ওই বিল্ডিংয়ের উপাদান বা উপকরণ, এইগুলো ছাড়া ওটা তৈরি করা যাবে না। তা আমরা যখন ইতিহাস লিখতে যাব তখন আমাদের এই ধরনের কিছু উপাদান লাগবে। সে উপাদানটা কি? একটা হলো লিখিত উপাদান, লিখিত উপাদান। আরেকটি হলো অলিখিত উপাদান। একটা হলো লিখিত উপাদান, একটা হলো অলিখিত উপাদান। তো আমরা লিখিত উপাদান, অলিখিত উপাদান এদের কিন্তু খুব সহজেই বুঝছি। যে কি বুঝলাম? যেইটা লিখিত আকারে থাকে, লেখা থাকে, সেইটা আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি এটা লিখিত উপাদান। আবার অলিখিত উপাদান, কোনো কিছু লেখা নাই, কোনো কিছু লেখা নাই, সেটি হলো অলিখিত উপাদান। যেমন আমি ধরি, এটি পুরনো একটি মাটির জিনিস,
এর গায়ে কিছু কারুকার্য করা আছে, এর একটা বিশেষ রূপ আছে। তো এই জিনিসটা ভেতরে কিচ্ছু লেখা নেই, কিন্তু এটা একটা বস্তু। এই বস্তু দেখে বুঝে নেওয়া যাবে যে এইটা কত সালের, কোন আমলের, কি ধরনের চেহারা। অত্যন্ত ভালো যখন থাকবে তখন আমরা কিন্তু সহসাই বলতে পারবো যে যারা সম্ভ্রান্ত তারা এত সুন্দর জিনিসটা ব্যবহার করত, যারা সম্ভ্রান্ত তারা এত সুন্দর জিনিসটা ব্যবহার করত। এবং এই ধরনের জিনিস আমরা দেখেছি যে এই ধরনের জিনিস এই মুঘল আমলে, অথবা ওই যে আর্যরা, অথবা আরও যারা আগে ছিল পাল বংশের লোকেরা, অথবা মৌর্যের লোকেরা, অথবা পরবর্তীতে আধুনিক যুগের মানুষেরা এটা ব্যবহার করত। তখন আমরা এই বস্তুটা দেখেই কিন্তু বলতে পারবো, এর বেশ কিছু বিষয় আমরা বলতে পারবো। সেটা হলো অলিখিত। তাহলে আমরা এই উপাদানকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটি হলো লিখিত উপাদান এবং অপরটি হলো অলিখিত উপাদান। তো লিখিত উপাদানের মধ্যে যেই জিনিসগুলো আমরা মনে করি, এটা হলো সাহিত্য, এরপরে কোনো বর্ণনা, বৈদেশিক বর্ণনা হতে পারে, সাহিত্য হতে পারে, বিভিন্ন দলিল দস্তাবেজ হতে পারে, সরকারি নথিপত্র হতে পারে। এগুলো হলো লিখিত উপাদান। যেমন কলহের রাজতরঙ্গিনী, বেদ, কৈটিল্যের অর্থশাস্ত্র, মিনহাজুস সিরাজের তবাকাতে নাসিরি, এরপরে আবুল ফজরের আইনি আকবরী। অতি সম্প্রতি আমাদের দেশে আমরা একটা দেখলাম যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। এই বিষয়গুলো, এগুলো হলো লিখিত উপাদান। তো লিখিত উপাদানের মধ্যে আরও কিছু বিষয় আমরা পাই, সেটা হলো যারা বিদেশি পর্যটক ছিল, এই বিদেশি পর্যটকদের যে লেখনী, যে রচনা, এগুলোও কিন্তু আমরা এর মধ্যে আমরা ধরতে পারি। যেমন চৈনিক পরিব্রাজক ছিল, এই পরিব্রাজক হিউয়েন ফাহিয়েন সাং, তারপরে আরও পরবর্তীতে আফ্রিকার ইবনে বতুতা, ওনারা কিন্তু আমাদের দেশে এসেছেন, অথবা এই উপমহাদেশে এসেছেন, বা বিভিন্ন দেশ পরিভ্রমণ করেছেন, করে ওনাদের অভিজ্ঞতা থেকে, ওনাদের দেখা কিছু থেকে ওনারা বিভিন্ন ধরনের বই পুস্তক লিখেছেন, ভ্রমণ কাহিনী লিখেছেন। এগুলোও কিন্তু এই লিখিত উপাদানের। তো এখান থেকে আমরা তথ্য উপাত্ত সংগ্রহ করে আমরা ইতিহাসের বই একটা লিখতে পারি ইতিহাসে। তাহলে আমার ইতিহাস লিখতে গিয়ে এই লিখিত যে উপাদানগুলো আছে, এই যে সাহিত্য বলছি, ভ্রমণ কাহিনী বলছি, তারপরে বিভিন্ন পরিব্রাজক তারা যা লিখেছেন, সেগুলোর থেকে আমরা সহযোগিতা নিয়ে আমরা একটা ইতিহাস লিখতে পারি, তথ্য উপাত্ত আমরা উপস্থাপন করতে পারি। পরিব্রাজক শব্দের অর্থ কী? পরিব্রাজক হলো ভ্রমণকারী, যারা বিভিন্ন দেশে ঘুরে বেড়ান, দেখে বেড়ান, ট্যুরিস্ট আমরা যাকে বলি। তো এরা হলো পরিব্রাজক। তাহলে আমরা বুঝলাম যে আসলে লিখিত উপাদানগুলো কি। ইতিহাস লিখতে গেলে আমার তো তথ্য লাগবে, তথ্য ছাড়া ইতিহাস হবে না। আমরা ইতিপূর্বেই বলেছি, আজকের ক্লাসেও বলেছি যে প্রকৃত অর্থেই যা ঘটেছিল সেটা হলো ইতিহাস। তাহলে যা ঘটেছিল তার বাইরে কিন্তু আমি কিছু লিখতে পারবো না। তো যা ঘটেছিল সেটা আমরা এই লিখিত উপাদান থেকে সংগ্রহ করব। এরপরে আমরা আসি অলিখিত উপাদান, যেখানে কিছু লেখা থাকে না। যেমন মুদ্রা, আগের দিনে মুদ্রার প্রচলন ছিল। মুদ্রা মানে পয়সা। এই মুদ্রাটা কিন্তু আমরা লিখিত উপাদানের মধ্যে ধরবো না, এটা অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান। অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক উপাদান। ওই পয়সাটা আমরা দেখলেই, কারণ ওইখানে সন তারিখ লেখা আছে। অনেক সময় দেখা যায় যে এই ধাতব মুদ্রার উপরে অনেক সময় ছবি আঁকানো থাকে, রাজা বাদশাদের ছবি আঁকানো থাকে, সন তারিখ দেওয়া থাকে, বিভিন্ন ছবি দেওয়া থাকে। ওটা থেকে আমরা কিন্তু ওই সময়ের মানুষের সামাজিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এগুলো আমরা জানতে পারি। যেমন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, অনেক পুরনো বাড়ি আছে, এটা হলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অনেক পুরনো বাড়ি, কিন্তু দেখতে অনেক সুন্দর। আমরা সেখানে যাই, সেখানে দেখতে যাই। তো দেখার পরে আমরা অনুমান করি যে এই যে ঘরটা, এর যে অলঙ্করণ, ঘরের যে অলঙ্করণ, এই ঘরটা কোন সময়ের, এবং এখানে যারা বসবাস করতো তারা অভিজাত ছিল কিনা, বা তাদের রুচিবোধ কেমন ছিল, তাদের সামাজিক অবস্থা কেমন ছিল, আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারি। এরপরে হলো প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ।
প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ। যেমন আমাদের দেশে এই পর্যন্ত যেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আবিষ্কার হয়েছে, যেমন কুমিল্লার ময়নামতি, তারপরে সোমপুর বিহার, এরপরে বগুড়ার মহস্তানগড়, এরপরে অতি সম্প্রতি ওয়ারি বটেশ্বর, নরসিংদীর ওয়ারি বটেশ্বর। এখানে খনন কার্য পরিচালনা করে দেখা গেছে যে সেখানে বিভিন্ন ধরনের তৈজসপত্র, জিনিসপত্র, বাসনপত্র এইগুলো ওখান থেকে আবিষ্কার করা হয়েছে। সেখানকার যে ঘরবাড়ির যে আকৃতি, এগুলো আবিষ্কার করা হয়েছে। তো এগুলোও কিন্তু ইতিহাসের উপাদান, এবং এই উপাদানগুলো অলিখিত উপাদান। এই অলিখিত উপাদানগুলো থেকেও আমরা অনেক মেসেজ পেয়ে থাকি, বা সেখান থেকে এই জিনিসগুলো দেখলেও আমরা বুঝতে পারি যে তাদের সামাজিক অবস্থা কেমন ছিল। যেমন ওয়ারি বটেশ্বরের যে ধ্বংসাবশেষ পাওয়া গেল, সেখানে যে পাথর পাওয়া গেল এবং কাচের জিনিসপত্র পাওয়া গেল, তখন ধরে নেওয়া হয়েছে যে ওইগুলো থেকেই কিন্তু প্রমাণ হয়েছে যে ওই অঞ্চল একটা বাণিজ্য কেন্দ্র ছিল, কারণ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। তো এই জিনিসপত্র পাওয়া গেল কোথার থেকে? ওখান থেকে, ওই জায়গা থেকে। তো যে জিনিসগুলো পাওয়া গেল সেইগুলো কিন্তু এক জায়গার না, বিভিন্ন দেশের উৎপাদিত পণ্য সেখানে পাওয়া গেল। তাহলে ধরে নেওয়া হলো যে এদের সাথে, এই জায়গার সাথে ওই দেশের ব্যবসা বাণিজ্যের একটা সম্পর্ক ছিল। তো ব্যবসা বাণিজ্যের সম্পর্ক থাকার কারণেই এই জিনিসগুলো তাদের সাথে লেনদেন হয়েছে, যে কারণে এই জিনিসগুলো এখন পাওয়া গেল। তার মানে কি, ওই জায়গাটা অনেক পূর্ব থেকেই খুব সমৃদ্ধশালী ছিল। তো অলিখিত এই উপাদান থেকেও আমরা এই বিষয়গুলো জানতে পারি। তো যাই হোক, তো এখন তাহলে আমরা এই ইতিহাসের যে উপাদান সেটাও আমরা দেখলাম, যে লিখিত অলিখিত উপাদান। এরপরে আমরা আসি যে ইতিহাসের শ্রেণী বিভাগ, পঠন পাঠন বা লিখন, এগুলোর সুবিধার্থে আমরা প্রথমত ইতিহাসকে দুটি ভাগে ভাগ করতে পারি। ইতিহাসকে একটি হলো যে ভৌগোলিক অবস্থানগত ইতিহাস, আর দ্বিতীয়ত হলো বিষয়বস্তুগত ইতিহাস। তাহলে ইতিহাস প্রধানত দুই প্রকার, মনে রাখতে হবে। ইতিহাস প্রধানত দুই প্রকার, অর্থাৎ পঠন পাঠনের সুবিধার্থে একে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো ভৌগোলিক বা অবস্থানগত, দুই নম্বর হলো বিষয়ভিত্তিক। তাহলে একটা হলো ভৌগোলিক বা অবস্থানগত, আর আরেকটি হলো বিষয়ভিত্তিক। এটা আবার তিন প্রকার, এইটা আবার পাঁচ প্রকার। তাহলে ইতিহাস পঠন পাঠনের সুবিধার্থে এটাকে ভাগ করা হয়েছে দুই রকম করে, দুই ভাগে। একটা হলো অবস্থানগত বা ভৌগোলিক ইতিহাস, দুই নম্বর হলো বিষয়ভিত্তিক ইতিহাস বা বিষয়বস্তুগত ইতিহাস। বিষয়ভিত্তিক বা বিষয়বস্তুগত ইতিহাস। অবস্থানগতটা আবার তিন প্রকার, মানে কোন এলাকা নিয়ে এই ইতিহাসটা রচিত হয়েছে, সেটা হতে পারে স্থানীয় বা আঞ্চলিক, আর একটা হতে পারে জাতীয়, আরেকটু বড় পরিসর, এর চেয়ে আরেকটু বড় পরিসর সেটা হলো আন্তর্জাতিক। তাহলে আঞ্চলিক বা স্থানীয়, একটি হলো জাতীয়, আরেকটি হলো আন্তর্জাতিক। তিন প্রকার। বিষয়ভিত্তিক যেটা, সেটা পাঁচ প্রকার। একটা হলো রাজনৈতিক, একটা হলো সামাজিক, একটা অর্থনৈতিক, একটা সাংস্কৃতিক, এবং আরেকটি হলো সাম্প্রতিক। তো রাজনীতির উপরে ভিত্তি করে যেটা দেখা হয় সেটা রাজনৈতিক, যেখানে শুধু ওই বিশেষ সময়ের বিশেষ অঞ্চলের মানুষের রাজনৈতিক জীবন ব্যবস্থা, ঠিক তেমনিভাবে ওই অঞ্চলের
অর্থনৈতিক অবস্থা, এরপরে তাদের সভ্যতা সংস্কৃতি কেমন ছিল সেটি, এরপরে হলো তাদের অর্থ ব্যবস্থা কেমন ছিল, সামাজিকতা কী ছিল, এইভাবে। আর সাম্প্রতিক যেটা বর্তমানে লেখা হচ্ছে, এই বর্তমানেও যেটা নতুন করে ইতিহাসের উদ্ভব হচ্ছে সেটা হলো সাম্প্রতিক। অর্থাৎ ইতিহাসের যে পরিধি সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্তও এর জন্ম হচ্ছে। তো বর্তমানে যে ইতিহাস লেখা হচ্ছে নতুন করে, যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আমরা বলি সাম্প্রতিক ইতিহাস। তো অতীতে এই যে ইতিহাস ছিল এর পরিসরটা ছিল সীমিত, খুব সীমিত। আমরা ধরে নিলাম আদিম যুগের কথাই ধরে নিলাম, যেই সময়টাকে আমরা বলি প্রস্তর যুগ। তারপরে যখন বলতেছেন নতুন পাথরের যুগ, অর্থাৎ পুরোপলীয় যুগ, তাই না? তো যখন পাথরের যুগ ছিল, মানুষ কী করতো? গুহায় বাস করতো, পশু পাখি হত্যা করতো, খেত, ফলমূল সংগ্রহ করে খেত, শেষ। আর নাই ব্যবসা, নাই বাণিজ্য, নাই লেখাপড়া, নাই কল ইন্ডাস্ট্রিজ নাই, কিচ্ছু নাই, কিছুই করতো না, কৃষিকাজ নাই, কিছুই করতো না। তো ওখানেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে যখন মিশরীয় সভ্যতার উন্মেষ ঘটল, তখন দেখা গেল মানুষ আস্তে আস্তে করে ওই নীল নদের পাশে বসবাস করছে, তারা আস্তে আস্তে করে কৃষিকাজ করছে, ঘরবাড়ি তৈরি করা শিখছে, অথবা ব্যবসা বাণিজ্যের কিছুটা ধারণা তাদের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে কি তাদের জীবনের সাথে কিছু কিছু কাজের নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। তাহলে ইতিহাসের পরিসরটা কিন্তু বাড়ছে। আমরা তখন কি লিখছি? যে তারা কৃষিকাজ করেছে, ঘরবাড়ি তৈরি করেছে, ব্যবসার চেষ্টা করেছে। তার আগে কিন্তু আমরা বলছি যে তারা গুহায় বাস করেছে, পশু শিকার করেছে, ফলমূল শিকার করেছে, খেয়েছে, জীবন শেষ। আস্তে আস্তে করে বাড়ছে। তো আস্তে আস্তে করে কি আমরা দেখছি যে ইতিহাসের যে পরিসর, এই ইতিহাসের পরিসরগুলো বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, আগামী ক্লাসে আমরা এই যে ইতিহাসের যে পরিধি, ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, ইতিহাসের বৈশিষ্ট্য, ইতিহাসের বিষয়বস্তু, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।